ওয়েন্ডিগো। বরফের সাদা চাদরে হিমাচল একদম ঢেকে গিয়েছে। এটা সেই সময় যেই সময় এই রাজ্যের সবচেয়ে বেশি ট্যুরিস্ট আনাগোনা হয়, কিন্তু তারা সবাই প্রতিমধ্যে থাকা ট্যুরিস্ট পয়েন্টেই থামেন। ভয়ানক এই সাদা জঙ্গলটাতে দিনের বেলাও কেউ ঘুরতে আসে না। আগের যুগের মানুষ মনে করে এখানে অশুভ শক্তির রাজত্ব, আবার অনেকেই মনে করে এখানে কোনো ভয়ঙ্কর প্রাণীর বসবাস। তাই এই সব অশুভ শক্তির গল্প বানানো হয়েছে যেন কেউ ভুল করেও সেখানে না যায়। সাধারণ মানুষ তো দূরের কথা, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররাও সেই জঙ্গলে যেতে ভয় পায়, আর একা একা তো একদমই না। কি শালিনী, এসব ফালতু ভিডিও কেন দেখছো? আমরা তো ওখানে ভ্যাকেশনের জন্য জায়গা দেখতে বলেছি, লাস্ট ডেস্টিনেশন দেখতে বলিনি। রনিতের কথা শুনে সবাই হেসে ফেলে, আর শালিনী চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকায়। শালিনী আর রনিত ছাড়াও সেখানে আকাশ আর নেহা ছিল। এরা চারজন খুবই ভালো বন্ধু আর দুই কাপল, যারা কিনা একে অপরকে অনেক ভালোবাসে। এখন এরা সবাই নিজেদের কর্পোরেট লাইফ থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য ছোট একটা ব্রেক নিতে চাইছে, কিন্তু ডিসাইড করতে পারছে না এখন তাদের কোথায় যাওয়া উচিত। অবশেষে সবার সিদ্ধান্তে প্রকৃতিতেই আটকে যায়। জানি না কেন, কিন্তু শালিনী ওই জায়গাটিতে যাওয়ার জন্য জেদ করতে থাকে, যেখানকার ভয়ঙ্কর এক্সপ্লেনেশন সে একটু আগেই দেখছিল। আরে ভাই, রনি ঠিকই বলছে, চলো কোনো ভালো জায়গায় যাই, তা না হলে এই ব্রেকই আমাদের শেষ ব্রেক হবে। কি ভাই, তোমরা দুজন ছেলে হয়ে এমন ভীতুদের মতো কথা বলছো কেন? আমার তো শালিনীর আইডিয়াটা খুব ইন্টারেস্টিং লাগছে। আরে নেহা ডার্লিং, আমার কুল্লু, মানালি না, তেহারি সাদা জঙ্গলের কথা বলছি। আরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও যেতে ভয় পায়, সেখানে আমরা কি করে যাই? যেতে পারি, আমার বন্ধু সাথী তো সেখানেই চাকরি করে। আচ্ছা, তাহলে এই কারণেই যেতে চাইছো? কারণ এক্স থাকে সেখানে? উফ রনি, ব্যাপারটা কলেজের ছিল, তাই প্লিজ মাথা ঠান্ডা করো। তাহলে এটাই ফাইনাল, আমরা তেহরির জঙ্গলে যাচ্ছি। অনিচ্ছা থাকা সত্ত্বেও শালিনীর কথা সবাই মেনে নেয়। তারপর তারা তেহরির জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রনিত তার 6 সিটার এসইউভি বের করে রাখে। তারপর সবাই ওই রাতেই দিল্লি থেকে হিমাচলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার একটি দোকানের সামনে দাঁড়িয়ে তারা কিছু খাবার খেয়ে নেয়। এরপর যখন তারা চণ্ডীগড়ে পৌঁছায়, তখন শালিনীর বন্ধু সাকেতও তাদের সঙ্গে যুক্ত হয়। যেহেতু রনিত গাড়ি চালাচ্ছিল, তাই আকাশ সামনে তার পাশেই বসা ছিল, আর দুই মেয়েই পিছনের সিটে বসা ছিল। ফাইনালি সাকেতও তাদের সাথেই পিছনের সিটে বসে পড়ে। শালিনীর পাশে এভাবে সাকেতকে বসে থাকতে দেখে রনিতের হিংসা তো হয়, কিন্তু তবুও সে গাড়ি চালানোর উপরে নিজের মনোযোগ ধরে রাখে। অন্যদিকে মাঝরাত হয়ে গিয়েছে, দুটি মেয়েই ঘুমিয়ে পড়েছে। শালিনী তো সাকেতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর সামনের সিটে থাকা আকাশও ঘুমিয়ে পড়ে। রনিত বারবার রিয়ার ভিউ মিরর দিয়ে শালিনী আর সাকেতকে দেখেই যাচ্ছিল। এরই মাঝে তার গাড়ির সামনে দিয়ে কেউ একজন দ্রুত গতিতে হেঁটে যায়। এমন অবস্থায় রনিত একটি জোরদার ব্রেক লাগিয়ে গাড়ি থামায়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গাড়িটা ঠিক সেখানটায় গিয়ে থামে যেখানে এই রাস্তা শেষ আর গর্ত শুরু। হঠাৎ করে ব্রেক লাগানোর কারণে গাড়ি এমন জোরে আওয়াজ করে যে জঙ্গলের চারিদিক থেকে কেবল সেই গাড়ির ব্রেক করার আওয়াজ ভেসে আসতে থাকে। রনিত দ্রুত গাড়িটা একটি সেফ জায়গায় পার্ক করে। তারপর সবাই এক এক করে গাড়ি থেকে নিচে নেমে আসে। তারপর রনিতকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু রনিত চারদিকে চোখ বুলাতে থাকে। তারপর বোঝার চেষ্টা করতে থাকে সেই জিনিসটা কি। সেটা তার গাড়ির সামনে দিয়ে এমনভাবে চলে গেল। তারপর সে যখন পিছনে যায়, তখন দেখে রাস্তার মাঝে লেবু আর মরিচের গুঁড়া পড়ে আছে, যেটা রনিতের গাড়ির চাকার নিচে পড়ে একেবারে পিষে গিয়েছে। রনিত আকাশের দিকে তাকায়, দেখে চাঁদের আশেপাশে থাকা মেঘগুলো চাঁদটাকে একেবারে ঢেকে ফেলেছে। এত কিছু ঘটে যাওয়ার পরে রনিত এক অশুভ অপ্রীতিকর ঘটনার আন্দাজ করতে শুরু করে। সে দৌড়ে গিয়ে সবাইকে গাড়িতেই বসে থাকতে বলে। রনিত গাড়িতে বসে পড়লেও তার শরীর থেকে অনবরত ঘাম ঝরতে থাকে। আমার মনে হচ্ছে তোমার এখন আরাম করা উচিত। সামনে যতটুকু রাস্তা আছে ততটুকু আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, পিছনে এসে বসো। সাকেতের কথা শুনে রনিত পিছনে চলে যায় আর গাড়ি সামনে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি হিমাচলের সাদা জঙ্গলের ভেতরে ঢুকে যায়। রাস্তার দুই পাশ ধরে গাছ আর বরফের সাদা চাদরে ঢেকেছিল।
আশেপাশে তুষারের ঝড়টাও ভয়ানক রূপ ধারণ করেছিল। তারা এটাই বুঝতে পারছিল না তাদের আগমনেই বরফি তুফান শুরু হয়েছে নাকি তারা নিজেরাই বরফি তুফানের ভিতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, সামনের রাস্তাগুলো সেই অন্ধকার বরফি তুফানে অতলে ভয়ানক হয়ে উঠেছিল। তারা সবাই আস্তে আস্তে তেহেরির সাদা জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছিল। তখনই বড় একটি গাছ তাদের সামনে এসে ভেঙে পড়ে, আর গাড়িটা ব্রেক করার পরেও পিছলে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। আর তেহেরির নির্জন জঙ্গলের ভেতরে ইন্ডিকেটরের আওয়াজ এমনভাবে বেজে ওঠে যেন এক মুহূর্তের মধ্যেই জঙ্গলের নিস্তব্ধতা কোলাহলে বদলে যায়। হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টের কারণে গাড়ির অনেক ক্ষতি হয়, কিন্তু এর মধ্যে ভালো ব্যাপার ছিল, সাকেতের কথা মতো তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু সামনের রাস্তাগুলো এখন তাদের পায়ে হেঁটেই যেতে হবে। আরে টেনশন নিও না, এরকম আবহাওয়া পাহাড়ের এইসব এলাকায় অহরহ ঘটে। এখন কি করব সাকেত? রনিতের শরীরটাও এখন আর ভালো লাগছে না। দেখো, আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা তার অনেকটাই কাছে চলে এসেছি। এখন প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নাও আর আমার সাথে চলো। আমাদের ফিরে যাওয়া উচিত ভাই। এখন ফিরবো কিভাবে? আমার মনে হচ্ছে অপ্রত্যাশিত কিছু একটা ঘটতে চলেছে। রনিত, ভুলে যেও না সাকেত আমাদের সাথে আছে, কিছু হবে না আমাদের। শালিনীর কথা শুনে রনিত কিছুই বলতে পারে না। এরপর সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সাদা জঙ্গল থেকে সাদা মরুভূমির দিকে যেতে থাকে। তারপর তাদের তাঁবু লাগিয়ে নেয়, কিন্তু তাদের কাছে কেবল দুটাই তাঁবু ছিল। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় নেহা আর আকাশ একটি তাঁবুতে থাকবে, আর রনিত, শালিনী আর সাকেত আরেকটি তাঁবুতে একসাথে থাকবে। অনেক রাত হয়ে যায়, কিন্তু তবুও তারা সবাই তাঁবুর বাইরে বসে মদ খেতে থাকে, আর তাদের ঠিক মাঝে আগুন জ্বলতে থাকে। সবাই একে অপরের সাথে চিল করতে থাকে, কিন্তু রনিত এক নজরে জ্বলতে থাকা আগুনের দিকেই তাকিয়েছিল। নেহা আর আকাশ নিজেদের তাঁবুর ভিতরে চলে যায়, তারপর সাকেতও আরেকটি তাঁবুর ভিতরে চলে যায়। শালিনী ও রনিতকে তাঁবুতে যেতে বলে, কিন্তু রনিত আরও কিছুক্ষণ বাইরে বসে থাকতে চায়। তারপর শালিনীও তাঁবুর ভিতরে চলে যায়। শালিনী ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই আকাশে একটি রহস্যময় আভা দেখা দেয়, আর রনিত সেই আভার মাঝে এক ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। সে ভয়ে চোখ বন্ধ করে নেয়। তারপর সে যখন আবার চোখ খুলে, তখন তার মনে হয় সে অবয়ব ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার সামনে কেউই ছিল না। সে দৌড়ে তার বন্ধু আকাশের কাছে যায়, তারপর তাকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে তারা দুজন ঘুমিয়ে পড়েছে। তারপর সে নিজের তাঁবুর দিকে দৌড় দেয়। এরপর যখন সে ভেতরের দৃশ্য দেখে, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। শালিনীর কাপড় তাঁবুর ভিতরে এদিক ওদিক পড়ে আছে, আর সে নিজে সাকেতের সাথে চাদরের নিচে হাঁপাচ্ছে। রনিত তাদের দুজনকে কোনোভাবে বলে ওঠার আগেই একটা আজব হাত রনিতের কাঁধের উপর পড়ে, আর যখনই রনিত পিছনে ঘুরে তাকায়, তখন কেউ একজন তাকে নিজের কাছে টেনে নেয়, আর রনিতের চোখের সামনে সব কিছু অন্ধকারে ডুবে যায়। রনিতের চিৎকারের আওয়াজ শুনে আকাশ আর নেহা তাঁবু থেকে বাইরে বের হয়ে আসে, আর রনিতকে ডাকতে শুরু করে। অন্যদিকে শালিনীও নিজের জামা কাপড় ঠিক করে বাইরে বের হয়ে আসে, কিন্তু কেউই রনিতকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু তবু তারা চারজন হাতে টর্চ নিয়ে রনিতকে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে যায়। শালিনী সাকিতের কানে কানে কিছু একটা বলছিল, কিন্তু আকাশ আর নেহা রনিতকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তারা দুজন বারবার রনিতকে ডেকেই যাচ্ছিল। আমার মনে হচ্ছে আমরা শুধু শুধু এত চিন্তা করছি। এই ঠান্ডার মধ্যে আর কোথায় যাবে, এসে পড়বে। আরে চুপ করো, তোমার অনেক বেশি ঠান্ডা লাগলে ভিতরে গিয়ে তাঁবুতে ফিরে যাও। ও আবার কলিজার বন্ধু। ও আমার প্রেমিক। আচ্ছা, তাহলে তুমি এই ঠান্ডার মধ্যে বাইরে রেখে ভিতরে কি করছিলে? প্লিজ গাইজ, এখন ঝগড়া করার বদলে রনিতকে খোঁজা উচিত। নেহা এইটুকু বলতেই সবাই শান্ত হয়ে যায়। তারপর তারা সবাই আবার রনিতকে খুঁজতে শুরু করে। এমন সময় এক জায়গায় নেহার পা আটকে যায়। সে যখন টর্চ নিয়ে বাহিরে নিচে তাকায়, তখন ভয়ে তার কলিজা শুকিয়ে যায়, কারণ তার পা এক নরকঙ্কালের বুকে গিয়ে বেঁধেছিল। এরপর যখন সে টর্চের আলো বাড়িয়ে সামনের দিকে তাকায়, তখন দেখে চারপাশে নরকঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়।
তারা কেউই এক কদম সামনে আগানোর সাহস করতে পারছিল না। তখনই তারা সেখানে একটি ছোট পায়ের ছাপের পাশে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়, যেটা কিনা সাধারণ মানুষের পায়ের চেয়ে অনেক বড় ছিল। এমন সময় শালিনী বলে ওঠে, দেখো তোমরা, কত বড় পায়ের ছাপ। এটা শুধু তারই হতে পারে, মানে রনিত। রনিত কি শালিনী? আকাশে পায়ের ছাপ ওয়ান্টিগোর। এর মানে রনিত এতক্ষণে নরক কঙ্কালে বদলে গিয়েছে। আমাদের এক্ষুনি এখান থেকে ফিরে যাওয়া উচিত। একথা বলেই শালিনী আর সাকেত সেখান থেকে চলে যায়। কিন্তু নেহা আকাশের হাত শক্ত করে ধরে বলে, আমি জানি তুমি তোমার বন্ধুকে এভাবে ছেড়ে যাবে না, আমি তোমার সাথে আছি। আকাশ সেই কথা শুনে বেশ ইমোশনাল হয়ে পড়ে আর নেহার হাত ধরে সেখানে থাকা নরকঙ্কালগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে থাকে। কিছুটা সামনে এগোনোর পর তারা একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা দুজনে দৌড়ে সে আওয়াজের কাছে যায়। তারপর দেখতে পায় বড় একটি গাছের নিচে বসে রনিত ব্যথায় চিৎকার করে যাচ্ছে। তার কাঁধের উপর একটি গভীর ক্ষত দেখা যাচ্ছে, এমনকি তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রনিত, রনিত ভাই, এসব কি হচ্ছে? আকাশ, নেহা, তোমরা এখান থেকে চলে যাও। আমি চাই না তোমাদের কিছু হোক। আমি তোকে ছেড়ে যাচ্ছি না। হ্যাঁ। আকাশ রনিতকে নিজের কাঁধে তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এমন সময় তারা দেখে তাদের সামনে একটি গাছ নড়াচড়া করছে, কিন্তু সেটা গাছ নয়, সেটা ওয়াইন্ডিগো ছিল। এমন একটি দানব যার শরীর একটি শুকনো গাছের মতো, ধারালো নখ, ছুরির মতো বড় বড় দাঁত। তার চোখগুলো লাল প্রদীপের মতো জ্বলছিল। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে এমন এমন ক্ষত ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল ক্ষতগুলো পচে গলে যাচ্ছে। ওয়াইন্ডিগো এবার রনিতকে না দেখে নেহা আর আকাশকে দেখছিল। আর ওই ওয়াইন্ডিগো চিৎকার করতে করতে যখনই নেহাকে ধরার জন্য নিচু হয়, তখনই রনিত তার চোখের ভিতরে একটি গাছের ডাল ঢুকিয়ে দেয়। এতে ওয়াইন্ডিগো চিৎকার করতে শুরু করে, কিন্তু সেই চিৎকার যন্ত্রণার নয়, বরং রাগে অপমান করছিল। এরই মাঝে নেহা আর আকাশ রনিতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর কোনোভাবে পালিয়ে নিজেদের তাঁবুতে ফিরে যায়, যেখানে শালিনী আর সাকেত আগুন ধরিয়ে বসেছিল। তাদের হাতে মশাল জ্বলছিল। রনিতকে জীবিত ফিরে আসতে দেখে তাদের চোখ কপালে উঠে যায়। উদাসীন হয়ে যখন শালিনী তাদের কাছে যাচ্ছিল, তখন আকাশ তাকে থামিয়ে দেয়। শালিনী আর কোনো কিছু বলে ওঠার আগেই ওয়াইন্ডিগোর চিৎকারের আওয়াজ শোনা যায়। আর চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানকার জমিন কেঁপে উঠছিল। শালিনী আর সাকেত হাতে মশাল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওয়াইন্ডিগো আগুন দেখলে ভয় পায়। সাকেত, সাবধান, হাত থেকে যেন মশাল না ছুটে যায়। শালিনী এতটুকু বলতেই ওয়াইন্ডিগো সাকেতকে একটি থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়ের বেগে সাকেতের হাতের মশাল ছুটে নিচে পড়ে যায়। সাকেত আবার সেই মশাল উঠিয়ে নেবার আগেই ওয়াইন্ডিগো তার পা ধরে টান মারে আর এক ঝটকায় তার দুটো চোখ বের করে ফেলে। এরপর সাকেতকে এমনভাবে চিবাতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই তার মাংসতে ভরপুর শরীরটা কঙ্কালে বদলে যায়। সাকেতের এই অবস্থা দেখে শালিনীর হাতের মশাল ছুটে নিচে পড়ে যায় আর সে সেখানে বসে কান্না করতে শুরু করে। ওয়াইন্ডিগো এবার সাকেতের নরকঙ্কালকে ছেড়ে শালিনীকে দেখতে থাকে আর রক্ত মাখানো মুখ নিয়ে শালিনীর উদ্দেশ্যে হাত এবং পা প্রসারিত করে এগিয়ে আসতে থাকে। তারপর এমনভাবে চিৎকার করতে থাকে যেন এখনই সবাইকে চিপিয়ে চিপিয়ে খাবে। ওয়াইন্ডিগো হঠাৎ করেই রনিতের দিকে তাকায়, তারপর সে শালিনীর দিকে ছুটে যায়। কিন্তু এরই মাঝে রনিত মশাল উঠায় আর ওয়াইন্ডিগোর মুখে গুঁজে দেয়। রনিতের এই হামলায় ওয়াইন্ডিগো এবার রেগে যায় না। এবার সে সত্যিই ব্যথায় চিৎকার করছিল। ওয়াইন্ডিগো এই ব্যথায় ছটফট করতে করতে সেখানেই জ্বলতে থাকা একটি অগ্নিশিখার উপর গিয়ে পড়ে। ওয়াইন্ডিগো সেই আগুনের উপর পড়ার পর এমনভাবে জ্বলতে থাকে যেন সে ওই আগুনের একটা অংশ। তারপর চিৎকারের আওয়াজ কিছুক্ষণ পর আকাশ রনিতকে বলে, রনিত ভাই, চল এখান থেকে চলে যাই। আকাশ, তোমরা যাও, এখান থেকে চলে যাও। আর তুমি? আমার চিন্তা ছাড়ো শালিনী, এমনিতেও আমাদের মাঝে আর কিছু নেই।
চলে যাও এখন এখান থেকে। রনিত এই কথাগুলো বলার সময় খুব অদ্ভুত আচরণ করছিল। কখনো তার ঘাড় ঘুরে যাচ্ছিল, তো কখনো তার হাত পা শক্ত হয়ে আসছিল। তার শরীর এমনভাবে শক্ত হয়ে যাচ্ছিল যেন এক্ষুনি ভেঙে পড়বে। অন্যদিকে এখন শালিনী সাকেতকে মারার পর আবার রনিতের কাছে গিয়ে বসে আর এমনভাবে কান্না করতে শুরু করে যেন সে রনিতকে নিয়ে অনেক চিন্তিত। শালিনী, তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো তাহলে আমার সাথে এখানেই থেকে যাও, ওদের এখান থেকে যেতে দাও, আমরা তোকে ছেড়ে কোথাও যাব না। আকাশ এইটুকু বলতে রনিত শালিনীকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর আকাশকে নিজের কাছে টেনে নেয় আর তার কানে কি যেন বলে, যা শুনে আকাশের চোখ ভিজে যায়। ভেজা চোখে আকাশ নেহাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা দুজন জঙ্গল থেকে অনেকটা বাহিরে বেরিয়ে এসে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগে। এমন সময় নেহা বিষণ্ণ গলায় জিজ্ঞাসা করে, আকাশ, তুমি রনিতকে ওই শালিনীর সাথে একা রেখে আসলে কিভাবে? কারণ ও আর আমাদের মতো নেই। তুমি এসব কি বলছো আকাশ? তুমি জানো ও আমার কানে কি বলেছে? এরপর আকাশ জানায় ওয়াইন্ডিগো একটি অভিশপ্ত রাক্ষস যে কখনোই নিঃশেষ হবে না। তারপরও যদি কেউ তাকে মারার চেষ্টা করে বা তাকে মেরেই ফেলে তাহলে সেই পরবর্তী ওয়াইন্ডিগো হয়ে যায় এবং অভিশাপের ঘানি টেনে বেড়ায়। আর এখন রনিত নিজেই এক ওয়াইন্ডিগো হয়ে উঠেছে। মানে শালিনী? ওকে ওর কর্মের শাস্তি দেওয়া হচ্ছে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।